নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। আমি ইরন রয়েছি আপনাদের সঙ্গে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, একদিকে তৃণমূলের পক্ষ থেকে ডাক্তার শর্মিলা সরকার, অন্যদিকে লড়াই করছেন বিধায়ক, বিজেপির বিধায়ক অসীম সরকার, যদিও তিনি এই জেলার মানুষ নন। অন্যদিকে বামেদের প্রার্থীও রয়েছেন নীরব খা। লড়াই কতটা হাড্ডাহাড্ডি জানবো নেতা নয় জনতায়। খোঁজ নেব এখানকার তাঁত শিল্পীরা ঠিক কীরকম রয়েছেন, তাঁতের হাল কীরকম, কতটা উন্নয়ন হয়েছে সেই শিল্পে, এখানকার পর্যটনের হালই বা কীরকম, কারণ এখানে প্রচুর মন্দির রয়েছে, দর্শনীয় স্থান রয়েছে। জনতার সঙ্গে কথা বলে জানতে চাইব কতটা উন্নয়ন হয়েছে আর কতটাই বা বাকি আছে। কালনার হাল কিরম বলবেন স্যার? আগের মিউনিসিপ্যালিটিতে অনেক ভালো কাজ হয়েছিল, রাস্তাঘাট এবং আলোর এবং ড্রেনের পরিষ্কার জলের ব্যবস্থা ছিল। বর্তমানে সেটা থেকে অনেকটাই সরে এসেছে। কাজ হয় কিন্তু সেটা অতটা আগের মতো করে হচ্ছে না। কাজ হচ্ছে কিন্তু আগের মতো স্যাটিসফাইড নয় সবাই। কোন ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ কালনার এবারের ভোটের ক্ষেত্রে? লোকসভা ভোট যেহেতু, তাই বলবো যে কালনা এবং শান্তিপুরের মধ্যে ব্রিজের যে ঘটনাটা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, হচ্ছে না কেন? হচ্ছে না কিছুটা রাজনৈতিক সদিচ্ছার অভাব বলেই আমার মনে হয়। তাছাড়া প্রশাসনভাবে হয়তো অর্থের অভাব রয়েছে বলে মনে হয়। রাজনীতিতে দল বদল কীভাবে দেখেন? কারণ এখানকার এমপি সুনীল মণ্ডল, প্রাক্তন এমপি আর কি, বিদায়ী এমপি, তিনি দুবার জিতলেন তৃণমূলে, মাঝপথে বিজেপি গেলেন, এখন আবার তিনি নাকি তৃণমূলে ফিরেছেন। তো এই যে এর প্রভাব কি আছে? অবশ্যই আছে, কারণ মানুষ যাকে বিশ্বাস করে ভোট দেয়, যে রাজনৈতিক দলের প্রতীকে ভোট দেয় এবং যাকে বিশ্বাস করে ভোট দেয়, সেই মানুষ ভোটে জেতার পরে যখনই হচ্ছে সে অন্য দলে স্থানান্তরিত হয়, যারা তাকে ভোট দিল তাদের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা হলো এবং তারা যে উন্নয়নের চিন্তাভাবনা নিয়ে ভোট দিয়েছিল সেই উন্নয়নটা হলো না। তারা ভীষণভাবে হতাশ হচ্ছে এবং এর প্রভাব কিন্তু এই বছরের ভোটে পড়বে, অবশ্যই পড়া উচিত। ডাক্তার শর্মিলা সরকার রাজনীতির ব্যক্তি নন, তাকে তৃণমূল দাঁড় করিয়েছে। অন্যদিকে একজন গায়ক, কবিয়াল, অন্য জেলা থেকে এই জেলায় এসছে, আর একজন শিক্ষক। লড়াইটা কীরকম? বাইরে থেকে কাউকে তুলে এনে এখানে দিলে সেই প্রার্থীকে এখানকার তাদেরই পার্টির সদস্যরা মেনে নিচ্ছে না। আর কালনাতে ডক্টর শর্মিলা সরকারের সেই রকমভাবে প্রভাব নেই, তৃণমূলের যা প্রভাব সেই অনুযায়ী তিনি যা ভোট পাবেন। লোকসভা ভোট ইস্যু তাহলে কি হওয়া উচিত, স্থানীয় না দেশের? লোকসভা ভোট যখন দেশের সরকার গঠনের ভোট, সেখানে অবশ্যই ইস্যুটা বৃহত্তরভাবে ভাবা উচিত। মোদির গ্যারান্টি পেয়েছেন? না, আমরা মোদির গ্যারান্টি কোনোভাবে পাইনি। আচ্ছা দিন না, আজকের দিন তো আমাদের মনে হয় তো আজকের দিন সারা দেশের মানুষের কাছে বুড়ো দিন হিসাবে পরিণত হয়েছে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নয়নে, সব লোকে কহে লালন কি যার সংসারে। কেমন আছেন এখানকার বাসিন্দা হিসেবে? ভালো আছি। ব্যবসা বাণিজ্য ভালো? ব্যবসা টুকটাক করে। এখানে পরিবহন, এই তো রাজবাড়ি, শিব মন্দির, লোকজন কিরকম আসছে? লোকজন ভালো। এখানকার ভোটার, ভোট দেবেন তো? হ্যাঁ, অবশ্যই ভোট দেবো। এই যে ভোট দেন, কি প্রত্যাশা নিয়ে দেন? দিই তো একটা সরকার গর্ব, স্থায়ী একটা সরকার হোক, কিন্তু ভোট দিতে গেলেই তো সমস্যা বেঁধে যাচ্ছে। কেন? গত নির্বাচনে ভোটটা দিতে পারিনি, এটাই দুঃখ। আপনার ভোট কে দিল? আমার ভোট আমার ভাইরা দিয়েছে, দাদারা দিয়েছে। কোন দাদারা এরা? অত বললে অসুবিধা আছে? আচ্ছা, এবার দিতে পারবেন মনে হচ্ছে? আশা করছি। মনে হচ্ছে এবার এখানে লড়াই হাড্ডাহাড্ডি? এখানে হাড্ডাহাড্ডি বলতে তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার কে জিতবে কে হারবে বোঝা মুশকিল। সিপিএম এখানে ছিল, তারা কোথায় গেল? সিপিএমটা বেশিরভাগটা এখন রামে চলে গেছে, বিজেপির দিকে। তাই? অল বাম টু রাম। একদম। এখানকার এমপি ছিলেন সুনীল মণ্ডল, দুবার জিতেছিলেন 2014 থেকে। কাজ করেছেন? কোনো কাজ করেনি, মানে একদম বিগ জিরো। তাই? একদম। তাকে দেখা যেত না, একদম এলাকায় আমি তো অন্তত পক্ষে কোনোদিন দেখিনি। উনি দুবারের এমপি ছিলেন, আমি তো অন্তত পক্ষে একবারও আমি নিজে সচক্ষে দেখিনি এখন। উনি তো বিজেপিও চলে গেছিলেন মাঝে, আবার ফিরেও এসছেন। তো তৃণমূলে টিকিট পেলেন না? তৃণমূলে নাকি প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব আছে। হ্যাঁ, কানলায় প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা মানতে হবে। কটা গোষ্ঠী? মোটামুটি তো এখন দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে। এই তিনটে কারা, যেমন গুনলেন আপনি? আমি নাম বলতে পারবো। অসীম সরকার কেমন ক্যান্ডিডেট? উনি তো বহিরাগত।
নদীর ওপার থেকে এসছেন। উনি হরিণঘাটার এমএলএ ছিলেন। একজন বিধায়ককে এমপি ভোটে দাঁড় করিয়ে দেওয়া কীভাবে দেখেন? এটা ঠিক না। দাদা তাস নাকি? বাহ, হাত তো খুব ভালো। হ্যাঁ, হাত তো খুব ভালো নাকি? বলছি দাদা, এই যে বর্ধমান পূর্বের বাসিন্দা, ভোট তো এসে গেল, কি মনে হচ্ছে বলুন তো এখানকার হাওয়া কিরকম? গরম তো খুব দেখতে পাচ্ছি, ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া তো ভালোই, আপনার ভোটের হাওয়া খারাপ নাই। ভোটের হাওয়া এখানকার মানুষ খুব ভালোভাবে ভোট দিচ্ছে, দেবে। এখানকার মানুষ খুব উজ্জীবিত, ভোট আসছে, খুব ভালো জিনিস। আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দেবো। এখানকার তাঁত শিল্প, সেই তাঁতের হাল কি? তাঁতের হাত এখনো ভালো নয়, তাঁতের হাত ভালো নয়। কেউ দেখে না এগুলো? কোনো সরকার বা নেতারা, এই যে এমপি হন, কোনো উদ্যোগ নেননি? তাঁত শিল্পের জন্য মানে সরকার অনেক পয়সা খরচা করেছে, কিন্তু তার আচরণেও ফল হয় নাই। এখানে লড়াইটা কিরকম দেখছেন? এখানে বিজেপির আবার অসীম সরকার দাঁড়িয়েছেন, তিনি নদিয়া জেলার লোক। নদিয়া জেলার হরিণঘাটা বিধায়ক। তবে লড়াই হবে, এখানকার লড়াই হবে। তবে পূর্ব বর্ধমানে মানে লড়াই হবে, তবে আচরণ ফল বিজেপি করতে পারবে না। পারবে না কেন? বিজেপি কি এখানে বিজেপি বাইরের প্রার্থী বলে কোনো অসন্তোষ আছে নাকি? নিশ্চয় অসন্তোষ আছে। এখানে প্রার্থী অনেক পছন্দ অপছন্দের ব্যাপার আছে। উনি তো হরিণঘাটার লোক, উনি তো পূর্ব বর্ধমানের লোক নয়। এই কারণে মানুষ এখানে একজন ডাক্তারকে প্রার্থী করেছেন, মহিলা ডাক্তার, ফ্যাক্টর। হ্যাঁ, ডাক্তার আছে। উনি রাজনীতির লোক নন। না, রাজনীতির লোক না, প্রার্থী মনোনীত করেছেন পার্টি থেকে। লোকের পছন্দ মনে হচ্ছে? মোটামুটি পছন্দ, যা আবহাওয়া মহলে দেখেছি পছন্দ আছে ওনাকে। এই বর্ধমানের বাসিন্দা আপনি, ভোট আসলো তো, কি মনে হচ্ছে বর্ধমানের হাল কেমন? বিজেপি। হ্যাঁ, বিজেপি। কি করে বুঝলেন? এখন মোদি ছাড়া কেউ নেই। আপনি যখন ভোট দেবেন এবার কি ইস্যু মাথায় রাখবেন? আমার ইস্যু তো আমার দরকার। আমি হিন্দু হয়ে রাম মন্দির করে দিয়েছে, আমি এর জন্য মোদিকে সমর্থন করি। রাম মন্দিরের জন্য ভোট দেবেন? হ্যাঁ। দিদির উন্নয়ন? দিদি উন্নয়ন চোখে পড়ছে না। এই যে স্বাস্থ্যসাথী, এই লক্ষ্মী ভান্ডার, সব কিছু নাই। ভোট কেনার জন্য 1000 টাকা বাড়িয়েছে। তার তো প্রভাব আছে। হ্যাঁ, কি প্রভাব আছে? কিছুই প্রভাব নেই। আপনার বাড়ির না ওয়াইফ, হ্যাঁ এই পান তো? হ্যাঁ, পেলেও দেবে নাকি ভোট? দেবে না। না, মোদি ছাড়া কাউকে দেবে না। এই তাঁতের কাজ আপনি তো করেন, কত বছর হলো? আমি 13 বছর থেকে করি। আপনার বয়স 13? বয়স 13 বছর বয়স থেকে আমি কাজ করি। আর এখন? এখন প্রায় 68 থেকে 69 বয়স। তো প্রায় 50 বছর হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 50 বছর দেখলেন তাঁতের হাল কিরকম? এখন বর্তমানে খুবই খারাপ। এর জন্য যে অনুদান, কোনো সরকারি অনুদান আপনারা না, পান? আমাদের কোনো অনুদান কিছুই পাই না আমরা। এই যে ভোট আসবে, ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো। দেবেন? হ্যাঁ। এই অঞ্চলে এমপি হিসেবে বিগত বছরে যিনি ছিলেন বা তার আগেও তিনি জিতেছিলেন, তার তরফ থেকে কোনো এর উদ্যোগ নেওয়ার ব্যাপারে কথা শুনেছেন? না, শুনিনি কোনো কথা। পার্লামেন্টে কখনো সুনীল কুমার মণ্ডল বলেছেন তাঁত শিল্পীদের কথা? না, আমরা শুনিনি। এই অসীম বাবু দাঁড়িয়েছেন, অসীম সরকার, হ্যাঁ। কি মনে হচ্ছে লড়াই ভালো হবে? লড়াই এখানে টক্কর লড়াই হবে। আমরা তাঁতের হাল জানছি, আসলে তাঁত শিল্পীরা কীরকম আছেন খোঁজ নিচ্ছি নেতা নয় জনতায়। জানতে চাইছি তাদের জন্য নেতারা ভাবেন কি? ভালো নেই, হ্যাঁ দিদি? তাঁতের শিল্পীরা ভালো নেই। আমি প্রশ্ন করিনি, আপনি মনে আমার কথা শুনেই বলে দিলেন নাকি? হ্যাঁ, তাঁত তো বর্ধমান এই অঞ্চলে কানলা, ধাত্রীগ্রাম বা এই বর্ধমান পূর্বের বিস্তীর্ণ এলাকায় তাঁত শিল্পী ছিলেন, এখনো আছেন তো? তাঁত শিল্পী অনেকে ছিল, এখন তাঁতের কাজ কেউ করে না। অল্প অল্প দুই একজন করে, তা না তাঁত চলে না তো, তাই করবে কি করে তাঁতিরা? বর্ধমান পূর্বে এসে খোঁজ নিলাম তাঁতিদের, তাঁতের হাল কীরকম, তাঁত শিল্পীরা অনুদান পাচ্ছেন কি, তাদের উন্নয়ন কতটা হয়েছে। খোঁজ নেওয়ার পর বোঝাই যাচ্ছে শিল্পীরা খুব একটা ভালো নেই। তাদের পাশে এসে অবিলম্বে প্রত্যেকটা দলের দাঁড়ানো উচিত, কারণ বাংলার ঐতিহ্য এই তাঁত শিল্পকে বাঁচানো প্রয়োজন। নিশ্চয়ই এখান থেকে যিনি জিতবেন তিনি এই মানুষদের কথা ভাববেন এবং পুনরায় যে বন্ধ হওয়া তাঁতের কলগুলো রয়েছে সেগুলো আবার চালু হবে, এই প্রত্যাশাই থাকবে নেতা নয় জনতায়।
নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে। মোথাবাড়ির মানুষজন তাদের জীবন নদী ভাঙনে জর্জরিত। আর দক্ষিণ মালদার শুধু নয়, বিস্তীর্ণ এলাকা মালদা এবং মুর্শিদাবাদের, যেখানে নদী ভাঙন একটা জ্বলন্ত ইস্যু, বার্নিং ইস্যু, জ্বলন্ত সমস্যা এখানকার মানুষজনের। আর নেতা নয় জনতায় এখানকার মানুষজন তারা কথা বলবেন তাদের সুযোগ সুবিধা, তাদের চাওয়া পাওয়া, তাদের সমস্যা আর সমস্যা জীর্ণ জীবন সংকট নিয়ে। মালদা মুর্শিদাবাদ অঞ্চলের মানুষজন তারা তাদের সমস্যা থেকে আর বাঁচেন না। তাই নেতা নয় জনতা নিয়ে আজ আমি পারাদীপ সরাসরি চলে এসেছি সেই মানুষগুলোর কাছে। নদীর ভাঙন যাদের জীবন বদলে দিয়েছে, যাদের জীবিকা বদলে দিয়েছে, তাদের সাথে কথা বলবো, তাদের সুখ দুঃখের গল্প শুনবো। আপনাদের এলাকায় নদী ভাঙন এটা একটা বড় সমস্যা। সেই নদী ভাঙন সমস্যার মধ্যে আপনারা বারে বারে ভোট দেন, প্রতিশ্রুতি পান, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন কতবার হয়েছে, আদৌ হয়েছে? গঙ্গা ভাঙনের ব্যাপারে প্রতিশ্রুতি বিন্দু থেকে বিন্দুতর প্রতিশ্রুতি পালন হয়নি। এই জন্য আপনাদের পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে নদী চর প্রতিটা জায়গাতে পাকা বাড়ি, পাকা রাস্তা, ইলেকট্রিক, টেলিফোন, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, শতাধিক প্রাইমারি স্কুল, 60খানা প্রাইমারি স্কুল, 14খানা হাই স্কুল, সব নদীর চলে গেছে। কিন্তু যখনই ভোট আসে, পঞ্চায়েত ভোট আসে, বিধানসভা আসে, লোকসভা আসে, যারা ভোট প্রার্থী, যারা ভোটে দাঁড়ায়, তাদেরকে যখন বলি যে দাদা আপনি ভোটে যখন দাঁড়াচ্ছেন এই গঙ্গা ভাঙন নিয়ে কী বলবেন, বুঝে না পাস করান, পাস করালে আপনাদের আমি এই কথা নিয়ে বিধানসভায় বলবো, লোকসভায় বলবো। সত্যি কথা বলতে কি, বরকত সাহেবের পরে আজ পর্যন্ত একটিও নেতা পেলাম না আমরা যে গঙ্গা ভাঙন নিয়ে কেউ সরব হয়েছে বা বলেছে। আর কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অপদার্থ কেন্দ্রীয় সরকার। কেন বলছি? আচ্ছা দিন বলছে প্রধানমন্ত্রী, ভালো দিন বলছে প্রধানমন্ত্রী, বেটি বাঁচাও বেটি পড়াও বলছে প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের কথা কেন ভাবছে না? কেন গঙ্গা ভাঙন প্রতিরোধের কথা ভাবছে না? এটা হচ্ছে জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করা উচিত। কেন কাজ করছে না? শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের তো 98 সালে বাড়ি ঘর নদীতে কেটে পড়ে গেছে। তখন থেকে আমাদের জমি জায়গা ঘর বাড়ি যা ছিল তখন পড়ে গেছে। এখন পর্যন্ত ঘর বাড়ি করতে পারিনি আমরা। কেউ বাঁধের ধারে আছি, কেউ নদীর ধারে আছি, দিয়ে বসবাস করছি পিডাব্লিউ জায়গাতে। তারপরেও আমরা এখন মাছটাই ধরে খাই, জমি জায়গা তো নাই, কী করবো, মাছটাই ধরছি খাচ্ছি। তো সামনে ভোট তো দেবেন? ভোট তো দিতেই হবে, কী করবো, ভোট যখন না দিতে গেলেই তো নেতা মন্ত্রী এসে হুমকি দেখাই। কি মাথায় রেখে ভোট দেবেন এবার সামনে লোকসভা নির্বাচন? দেখা যাক কীভাবে ভোট দেবো। যদি নেতা মন্ত্রীরা যদি বলে যে না আমরা গঙ্গা নদী কাজ করব, ভালো করে কাজ করবো, যে যেরকম বলছে যে বালুর বস্তা দিয়ে কি হবে? বালু কেটে পড়ছে, আবার ওই বালুকে দিয়ে গঙ্গা নদীতে দিয়ে ভরছে। ওটা বালু কি কাজ হয় নাকি? কাজ তো করছে না, যার টাকা তার কাছেই থাকছে, খালি স্যাংশন করছে। নেতার কাজ নেতা করবে, ভোটারের কাজ ভোটার করবে। আমরা ভোটার, আমরা ভোট দিই, কিন্তু নেতারা যদি চায় যে না এটা কাজ হবে বা করবো, তারা করতে পারে, আমরা তো করতে পারবো না। আগে কৃষক ছিলাম, সব জমি জায়গায় জলে নদীতে পড়ে গেলো। আমি 4বার জমি কিনলাম, 4বার জলে চলিয়ে গেল। তারপরে আর কোনো আশ্রয় নাই। এখন মাছ ধরে সংসার করি, ছেলে পেলে পিডাব্লিউতে এখন বসবাস করছি। ভোট দেন, ভোটের সময় তো নেতারা আসেন, তারা প্রতিশ্রুতি দেন, তারপর কি হয়? প্রতিশ্রুতি দিল, ওই ভোট আসলো তখন বললো যে আমরা দেন, তারপরে নদী ভাঙনটা বেঁধে দেবো ভালো করে। যে এখন বর্তমানে যেগুলো কাজ হচ্ছে ওগুলো জায়গাতে কাজের দরকার নাই। স্থানীয় পঞ্চায়েত, সেচ দপ্তর, তারা কি করে? ওরা কি করে, ওরা যখন ভোট আসে তখন ভোটের সময়তে ভোট নাই, তারপরে ওরা পেট ছাড়া কিছু বুঝে না, নিজের পেট ছাড়া। সামনে ভোট, কি চান আপনারা? চাইছি যেন এত হাজার হাজার কোটি কোটি বিঘা জমি চলে গেল, যেন নদীর রোধটা ভালো করে নদীটা কাজ করে। যেরকম যেগুলো জমি পড়ছে ওইগুলো বালি বস্তায় ভরে ভরে অল্প অল্প কাজ হচ্ছে, সেটা কি কোনোদিন সমস্যা মিটেছে? নদী থামে কোনোদিন? আপনাদের কেন্দ্রে 2009, 2014, 2019 আপনারা একই সাংসদকে নির্বাচিত করেছেন। তো তিনি আসেন, তাকে দেখেন চোখে?
হাসির কথা বললেন, উনি পাস করেছেন একমাত্র বরকত সাহেবের ভাই বলে। একটা মায়া দরদ ছিল, মানে বরকত সাহেব যেহেতু সত্যি মানুষের কাজ করে, উনি জাতপাত বুঝতেন না, উনি মানুষের কাজ করতে পছন্দ করতেন বলে বরকত সাহেবের ভাই বলে। সত্যি কথা, ডালুবাবু বয়সও হয়ে গেছিলো, কথা ওইভাবে বলতে পারেনি। আমরা এটাও বলতাম যে পার্লামেন্টে যদি ওনাকে স্পিকার বলে যে আপনাকে 5 মিনিট টাইম দিলাম মালদার জন্য কী চাইছেন, তো বলতে পারতো না আর কি, মানে কিছু বলেই না, আসে না, এখানে আসতো না। ঘর পেয়েছো আবাস যোজনায় ঘর পেয়েছো? না, বাড়ি পাইনি। কি বলে? বাড়ি এখন অনেকজন পেয়েছে, কেউ পেয়েছে, কেউ পায়নি, এরকম বন্ধ হয়ে গেছে। কেউ পাবো বলে আছি আশাতে। এই যে ধরো ভোটের আগে দিদিও গ্যারেন্টি দিচ্ছে, মোদিও গ্যারেন্টি দিচ্ছে, তো দুজনেই গ্যারেন্টি দিচ্ছে, দিদিও গ্যারেন্টি দিচ্ছে, মোদিও গ্যারেন্টি দিচ্ছে, কিন্তু ভোট নেবার সময় সবাই আছে, ভোটের পরে আর কেউ নাই। এখন আমরা বর্তমানে এখন মাছ ধরি খাই, ওতেই সংসার চলে, এর ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। এই যে ভোটের মুখে সিএ চালু হলো, মালদার মানুষের উপর ভোটে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। এই জন্য বলছি যে গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া, মানে কিছু তো নিয়ে খালি গায়ে বেরিয়ে এসছে, তো ওদের তো কাগজপত্র নেই। এখন সিএ যদি হয় তাহলে এদের কাগজ কোথায় পাবে? 2.5 লক্ষ লোক চরে বসবাস করছে, এই মানুষগুলো কাগজ কোথায় পাবে যে দেখাবে? আজকে যদি সিএ হয় তাহলে ওই 2.5 লক্ষ মানুষ আর গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, আপনার মালদা এবং মুর্শিদাবাদের নদীর ধারে মানিকচক, ভুতনি, গোপালপুর, পঞ্চন্দপুর, বাঙ্গিটোলা, রাজনগর, হামেদপুর, বীরনগর, ওদিকে ফারাক্কা, শামশেরগঞ্জ, ফারাক্কা, এইসব মানুষের দেখবেন যে কাগজ আপনার 90% লোকের কাছে কাগজ নেই। বিজেপিকে ভোট দিবে না লোক, এটা লোক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কি অবশ্যই প্রভাব পড়বে, কেননা যে যদি আমাদের যেহেতু আমাদের কাগজপাতি নাই, 98 সালে বাড়ি ঘর গেছে আমাদের চোখের সামনে, জমি জায়গা গেছে, কাগজপাতিও চলে গেছে, আমরা খালি শুধু জানটা নিয়ে এসছিলাম, কিচ্ছু নিয়ে আসতে পারিনি। এখন যদি ওরা বলে যে না কাগজ দেখাইতে হবে কত সালের, তো আমরা কোথায় পাবো? তো আমরা ডিটেন্স ক্যাম্পে যেতে হবে, তার আগেই আমরা ভোট দেবো না। ডিটেন্স ক্যাম্পে যেতে হয়, যেতে হয়, কিন্তু আমরা ভোট দেবো না, বিজেপিকে ভোট দেবো। আমাদের কাগজ টাগজ তো সব নদীতে পড়ে গেছে, কেন যে আমরা গিয়েছিলাম কাজে, ধরেন যে থেকে জমিতে কাজ করতে গেছিলাম, আমরা ছিলাম না বাড়িতে, ছেলে মেয়ে গেলায় ছিল, ওরা কোনো কিছু টানতে পারেনি, জলে পড়ে গেছে। ওখানে কাগজ কোনখানে পাবো আমরা? অত সালের যে কাগজ দেখা, কাগজ তো নাই আমাদের। কেমন সাংসদ চান এলাকায়? এমন সাংসদ চাই যারা মানুষের ভোটের সময় যেমন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, দাদা কেমন আছেন, বৌদি ভালো আছেন, আপনারা কেমন আছেন, ভোটের পরেও যেন ওরকম একজন সাংসদ বরকত সাহেব যেমন ছিল আমাদের, সেরকম সাংসদ চাই। এবং পার্লামেন্টে যেমন অনশন করে, ঝড় তুলে দেয় যে স্থায়ীভাবে কেন্দ্রীয় সরকার, তুমি এটা জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করতে হবে, এটা রাজ্য সরকার দিয়ে হবে না, আপনাকে এখানে কাজ করতে হবে, স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে। এরকম সাংসদ হোক যেটা সরকার কাছ থেকে লড়াই করে নিয়ে আসতে পারে, এরকম সাংসদ হোক। চাইলে তো পাওয়া যাবে না, কিন্তু নিজে যে আসবে তাকেই যেন করতে হয়, যে না গরিবের পাশে যেমন প্রতিশ্রুতি দিচ্ছি ওইভাবে দেয় আমাদের সংসদ। ভোট গেছে, ভোট এসেছে, নেতারা এসেছে, নেতারা গেছেন, কিন্তু এই মানুষগুলোর সমস্যার সমাধান হয়নি। তাই এবার 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোথাবাড়ির মানুষজন, মোথাবাড়ির ভোটাররা, তারা কিন্তু একবারের জায়গায় 3 বার তাদের ভোটাধিকার প্রয়োগ করার আগে ভেবে নেবেন। এবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই, সেই লড়াইতে মোথাবাড়ির সমর্থন কারা পাবেন সে তো সময় বলবে, কিন্তু সময় শেষ। তাই আজকে নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ এখানেই থামছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।